রিহান এবার জড়িয়ে ধরল অর্ষাকে, বলল, প্লিজ আর রাগ করে থেকো না। তুমি এভাবে গাল ফুলিয়ে থাকলে কি আমার ভালো লাগবে বলো? আমি রাগ করে নেই। রিহান অর্ষার গাল টেনে দিয়ে বলল। অর্ষা চুপ করে আছে। রিহান বলল, লক্ষ্মী বাচ্চা, কিন্তু এত করে বলার পরও তুমি নিজের খেয়াল রাখো না কেন? কিভাবে চলাফেরা করো যে পড়ে যাও? এখন যদি চোখের কোনো ক্ষতি হতো? হলে হতো। কি ব্যাপার, এখনো তোমার রাগ কমেনি? অর্ষা চুপ করে আছে। রিহান বলল, ব্যথা করছো না? আর একটা চুমু দিয়ে দিই। বলে রিহান অর্ষার চোখের কাছে ঠোঁট এগিয়ে নিচ্ছিল। অর্ষা বাধা দিল রিহানকে। কেমন যেন বিরক্ত লাগছে তার। মনে হচ্ছে রিহানের ভালোবাসার সবটাই নাটক। কেন এমন মনে হচ্ছে সে জানে না, তবে রিহান নিজেই যেন দুজনের মধ্যে হওয়া দূরত্বটাকে প্রশ্রয় দিয়েছে, যে কারণে অর্ষা বিরক্ত বোধ করছে। অর্ষা সরে গিয়ে বলল, এত আহ্লাদ দেখাতে হবে না, উল্টে ব্যথা আরো বেশি পাবো। আমার এখন যেতে। অর্ষার কথা শেষ হওয়ার আগেই ফোন বেজে উঠল। বাবা কল করেছে। সে ফোন রিসিভ করে বলল, এই তো আসছি আমি। কথা শেষে রিহানকে বলল, যেতে হবে। ঠিক আছে চলো, পৌঁছে দিচ্ছি। অর্ষা মাথা নাড়ালো। রিহান প্রাইভেট কার কিনেছে গত মাসে। আগে বাইকে করে অর্ষাকে নিয়ে ঘুরলেও এখন দেখা করতে আসলে কার নিয়ে আসে, হয়তো সেফটির জন্যে। ড্রাইভ করতে করতে রিহান বলল, কাল আমার একটা গানের শো আছে, ভাবছিলাম তোমাকে নিয়ে যাব, কিন্তু এখন তোমার চোখের যে অবস্থা, মানুষ কি না ভাববে। হুম, এখন আমাকে দেখতে খুবই বাজে লাগছে আমি জানি। আমি যাব না, টেনশন করো না। আমি আসলে ওভাবে বলতে চাইনি অর্ষা। একটা গান শোনাও তো, অনেক দিন হলো তোমার গান শুনি না। এই প্রসঙ্গে অর্ষা আর কোনো কথা বলতে চাইছে না। যদিও রিহানের কথায় সে যথেষ্ট কষ্ট পেয়েছে, তবুও সে নিজেকে স্বাভাবিক রাখলো, কথা বাড়াতে চাইল না। প্রসঙ্গ বদলানোর জন্য রিহানকে গান গাইতে বলল। রিহানও আর কথা বাড়ায়নি। অর্ষার পছন্দের একটা গান শুনিয়েছে। বাড়ির একটু দূরেই অর্ষাকে নামিয়ে দিল সে। অর্ষা গাড়ি থেকে নেমে বলল, তোমার জন্যে মাঝে মাঝে আমার খুব মায়া হয়। এত সুন্দর তুমি, কেন যে আমার মতো একটা মেয়েকে ভালোবাসতে গেলে। কথাগুলো বলে নিজেই হাসলো অর্ষা, বিষাদের হাসি। রিহান তৎক্ষণাৎ কিছুই বলতে পারল না, শুধু চুপচাপ অর্ষা চলে যাওয়া দেখছিল। তামিমদের বাড়িতে পৌঁছে দেখলো মোটামুটি ভালোই আয়োজন করেছে তারা। বাড়ির ভেতরটা লাইটিং, ফুল আর বেলুন দিয়ে সাজিয়েছে। তামিমের অনেক ফ্রেন্ডও এসেছে আজ। শুধু পরিবার বলতে আহনাফের বাবা মা এসেছে, আর ছিল তামিম ও অর্ষার বাড়ির লোকজন। ড্রয়িং রুমে বসার পর আহনাফের সাথে একবার চোখাচোখি হলো অর্ষার। কেমন যেন গাম্ভীর্যপূর্ণ লাগছে আজ আহনাফকে, তবে একদমই চুপচাপ। এই লোক যে সেদিন তার সাথে এত কথা বলেছে, এটা এখন নিজের কাছে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। হঠাৎ করে রিহানের কথা মনে পড়ে সে উদাস হয়ে গেল। ভেতরে ভেতরে ছটফট করতে লাগলো, অস্থির লাগছিল ভীষণ। দিন দিন তার মানসিক শান্তি হারিয়ে যাচ্ছে। অনেক চেষ্টা করতে লাগলো সে আপাতত এসব চিন্তা মাথা থেকে বের করার জন্যে। সবার হইচই, হাসি, আনন্দে কিছুটা সম্ভবও হলো। সবাই যখন ব্যস্ত ছিল তখন আহনাফের মুখোমুখি হলো সে। আহনাফের মুখে কোনো হাসি নেই, তবে অর্ষাকে সে এমন একটা কথা বলল যে তার মুখ বিস্ময়ে হা হওয়ার উপক্রম। বেশি সময় নেয়নি আহনাফ, গম্ভীর হয়েই বলেছে, আপনার চোখের পাশে হওয়া ওই কালশিটে দাগটার জন্যই বোধহয় আপনার সৌন্দর্য কয়েকগুণ বেড়ে গিয়েছে। সুন্দর লাগছে আপনাকে। নির্বাক ভঙ্গিতে অবাক হয়ে সে আহনাফের চলে যাওয়া দেখল। মনে পড়ে গেল রিহানের বলা কথাটিও। রিহান, যাকে সে ভালোবাসে, যার সাথে তার প্রণয়ের সম্পর্ক, সেই মানুষটা তাকে বলেছে তার এই অবস্থার জন্যে শোতে নিয়ে যাওয়াটা ঠিক হবে না। মানুষ নানান ধরনের কথা বলবে, যার উত্তর এক কথায় দাঁড়ায় অর্ষাকে কুৎসিত, অসুন্দর ও বিশ্রী লাগছে। রিহানের ইমেজের ব্যাপার, যদিও সে অর্ষাকে গার্লফ্রেন্ড বলে পরিচয় করিয়ে দিত না, বড়জোর বলতো ফ্রেন্ড, এতেও রিহানের কত ভাবনা, কত আপত্তি। আর এই আহনাফ নামক লোকটা কি বলে গেল? কালশিটে দাগটাই তার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। মানুষে মানুষে তাদের চিন্তা ভাবনা এতটা বৈচিত্র্য কেন? ব্যস্ততার মধ্যে সাজেদা বেগম অর্ষার কাছে এলেন। আচানক হাত ধরায় অর্ষা কিছুটা চমকে গেল। তার মনোযোগ তামিম এবং ঐশীর দিকে ছিল বলে এই ভয়টুকু পেয়েছে। পরক্ষণে সাজেদা বেগমকে দেখে মুচকি হাসল সে। সাজেদা বেগম আলতো করে অর্ষার চোখের পাশটায় হাত বুলালেন। আহত স্বরে বললেন, এখনো সারেনি? অর্ষা মৃদু হেসে বলল, সেরে গেছে তো, শুধু দাগটাই আছে, চলে যাবে। কেমন আছেন আপনি? ভালো আছি মা, তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দুজনে কিছুক্ষণ টুকটাক আরও কথা বলছিল, তখন অর্থেই সেখানে উপস্থিত হয়ে বলল, বড় আপু তোমাকে ডাকে। অর্ষার সাজেদা বেগমের দিকে তাকালো। তিনি ওর মাথায় হাত বুলিয়ে বললেন, যাও, পরে কথা হবে। অর্ষা হেসে অর্থির সঙ্গে চলে গেল। ঐশী দাঁড়িয়েছিল সিঁড়ির কাছে। ড্রয়িং রুমে এখন শুধু বড়দের আলাপ আলোচনা। শেষ সময়ে তামিমের বড় চাচা চাচি, কাজিন আর কিছু ঘনিষ্ঠ প্রতিবেশীও এসে আয়োজনে যোগদান করেছেন। অর্ষা আসতেই ঐশী বলল, চল। কোথায়?
জানতে চাইল অর্ষা। ছাদে। এই শীতের মধ্যে ছাদে কেন? ছাদেও নাকি কিসের আয়োজন করেছে, সবাই অপেক্ষা করছে, চল। তোর যেতে হয় যা, আমি এই শীতের মধ্যে ছাদে যাব না। অর্ষা, তামিম কি ভাববে বলতো? তাছাড়া এখানে সবাই মুরব্বীরা বসে আলোচনা করছে, এখানে তুই কি করবি? কথা না বাড়িয়ে চল এখন। অর্থিও অর্ষার হাত ধরে টানতে টানতে বলল। আপু চলো তো। অগত্যা অর্ষাকে যেতে হলো। 3 বোন যখন একত্রে ছাদে পৌঁছালো তখন মুগ্ধতায় 3 জনেরই চোখ ভরে গেল। ছাদটা খুব বেশি বড় না, আবার খুব বেশি ছোটও না, মাঝারি ধরনের বলা যায়। চারিদিকে ইটের রেলিং করা। একপাশে রয়েছে পরিচিত অনেক ফুল ও ফলের গাছ। গাছগুলোতে এখন বিভিন্ন রকমের ঝাড়বাতি জ্বলছে। ছাদের অন্য সাইডে ফ্লোরিং করে বসার জায়গা বানানো হয়েছে। গায়ে দেওয়ার জন্য অনেকগুলো কম্বলও ভাঁজ করে একপাশে রাখা আছে। কয়েকটা কম্বল আবার অনেকে খুলে পায়ের উপর দিয়ে রেখেছে। বসার জায়গাটুকুতেও রয়েছে লাইটিং, ফুল ও বেলুন। বাতাসে বেলুনের জোড়াগুলো এদিক ওদিক উড়ছিল। অর্থিত আনন্দে লাফিয়ে উঠে বলল, এত সুন্দর। তামিম ওদের দেখে এগিয়ে এলো, হাতটা ঐশীর দিকে বাড়িয়ে দিয়ে মৃদুস্বরে বলল, ওয়েলকাম মাই কুইন। লজ্জায় হোক বা শীতে ঐশীর কাপান্বিত ভাব লক্ষ্য করছিল অর্ষা। 3 বোন তামিমের সাথে এগিয়ে বসলো জায়গাটিতে। বাকিরাও সবাই এখানেই বসে আছে। তামিম ওর সব বন্ধু বান্ধব এবং কাজিনদের সাথে পরিচয় করিয়ে দিল। অফিসের কয়েকজন কলিগও ছিল এখানে, তবে আহনাফ অনুপস্থিত। লোকটা কি চলে গেছে? নিচে তো তার বাবা মা আছে, তাহলে কি জানি, গেলে যেতেও পারে। অর্ষার বিষয়টা ঘাটালো না। তামিম ঐশীকে জিজ্ঞাসা করলো। জায়গাটা ভালো লেগেছে? ঐশী লজ্জায় নতজানু হয়ে মাথা নাড়ালো। তামিমের বন্ধুরা তখন একজোট হয়ে হেসে বলল, সব ক্রেডিট কিন্তু আমাদের ভাবি, জায়গাটা আমরা সাজিয়েছি। তামিম বলল, আচ্ছা, তোরা সাজিয়েছিস বলেই এখন সব ক্রেডিট তোদের হয়ে গেল। প্ল্যানিং কার ছিল শুনি? বন্ধুদের মধ্যে তখন একজন বলল, বউয়ের সামনে এত ভাব নিও না বাবু, প্ল্যান তোমার একারও ছিল না, আহনাফেরও ভূমিকা আছে এখানে। তো আমি কখন এটা অস্বীকার করলাম? আমি কি তোদের মতো নিমহারাম নাকি? খবরদার, আমাদের পাচা বলবি না, ভাবির সামনে কিন্তু সব ফাঁস করে দেব। কি ফাঁস করবি কর, তামিম ভয় পায় না কাউকে। আমাদের সামনে তো ভাগ সাজবি, বিড়াল তো হবি বউর সামনে। তামিম রেগে তাকাতেই ওরা হেসে বলল, আচ্ছা, আমরা ঝগড়াঝাটি পরে করব, চল এখন আড্ডা শুরু করা যাক। প্রথমে গান দিয়ে শুরু করি, এরপর ট্রুথ অ্যান্ড ডিয়ার গেম খেলে শেষ করব। কি বলিস তোরা? একজন বলল কথাগুলো, বাকিরা তার সাথে সহমত পোষণ করলো। এর মধ্যে অনেকেই আগে থেকে বলে দিতে লাগলো যে, আমি কিন্তু গান টান পারি না, আমি গাইব না বলে দিচ্ছি। তামিম বলল, আই থিঙ্ক আমার চেয়ে বাজে গান এখানে তোরা কেউ গাস না। আমি যদি আমার হবু বউয়ের সামনে এই ভয়েস নিয়ে গান গাইতে পারি, তাহলে তোরা পারবি না কেন? এক কলি হলেও গাইতে হবে। তাছাড়া এখানে কেউই আমরা প্রফেশনাল নই, সো এত ভেবেচিন্তে গাইতে হবে না। আমরা জাস্ট সবাই একসাথে সময়টাকে উপভোগ করব, এই যা। তামিমের লম্বা বক্তব্যের পর কেউ আর দ্বিরুক্তি করলো না। তামিমও একপাশে ভালো মতো বসে বলল, প্রথমে কে গাইবে? অর্থি হাত তুলে বলল, আমি। সবাই মুচকি হাসতে হাসতে হাততালি দিয়ে অর্থিকে উৎসাহ দিল। হাততালি থামার পর অর্থি চমৎকার একটা রবীন্দ্রসঙ্গীত গিয়ে শোনালো সবাইকে। অর্থের কণ্ঠে এত সুন্দর রবীন্দ্রসঙ্গীত শুনে সবাই রীতিমতো বিস্মিত। একজন তো বিস্ময়ে লুকিয়ে রাখতে না পেরে বলেই ফেলল, তুমি কি গান শেখো অর্থি? অর্থি দুদিকে মাথা নাড়িয়ে বলল, না। তাহলে এত চমৎকার করে গাইলে কিভাবে, তাও আবার রবীন্দ্রসঙ্গী? অর্থি অর্ষার দিকে তাকিয়ে বলল, আপুর সাথে গাইতে গাইতে শিখে গেছি, আপু তো আরো সুন্দর করে গান গায়। সবার নজর গিয়ে পড়লো এবার অর্ষার দিকে। অর্ষা কিছুটা লজ্জা পেয়ে বলল, অযথাই ও আগ বাড়িয়ে বলছে সব। ঐশী তখন বাদ সেজে বলল, মিথ্যে বলছিস কেন? অর্থি যা বলেছে সত্যিই তো বলেছে। এরপর সে সবার দিকে তাকিয়ে বলল, আসলেই অর্ষা অনেক ভালো গান করে, ওর গানের গলা অনেক সুন্দর, গানের জন্য অনেক পুরস্কারও পেয়েছে। অর্ষা চোখ পাকিয়ে বলল, আপু, এবার উপস্থিত সবাই অর্ষার গান শোনার জন্য উতলা হয়ে পড়ল। এত মানুষের উতলা ভাব দেখে অর্ষার কেমন জানি নার্ভাস লাগছে। সে এটা বলেছেও, কিন্তু সবাই এমনভাবে জোরাজোরি করছে যে অর্ষা বাধ্য হয়ে গান গাওয়ার জন্য রাজি হয়ে গেল। কয়েক সেকেন্ড চুপ করে থেকে সে নিজের মতো করে গাইতে শুরু করলো। আহনাফ ছাদের অন্য পাশে দাঁড়িয়ে আছে। সবার থেকে দূরে থাকার কারণ হচ্ছে সুপ্তি।
তামিম অফিসের কয়েকজন কলিগকে দাওয়াত দিয়েছিল, ছেলে মেয়ে উভয়কেই। তবে আহনাফের সাথে সুপ্তির সম্পর্ক নেই বলে সে সুপ্তিকে দাওয়াত করেনি। তবে সুপ্তি বাকি কলিগদের সাথে এখানে এসে উপস্থিত হয়েছে, বলাই বাহুল্য যে বিনা দাওয়াতে, যেটা তামিম এবং আহনাফ কারোরই ধারণা ছিল না। এখন একটা মানুষ বিনা দাওয়াতে এলেও তো তাকে মুখের উপর চলে যেতে বলা যায় না। আফটার অল সে আবার পরিচিত। আহনাফ সুপ্তির আগমনে প্রচণ্ড বিক্ষুব্ধ হলেও তামিম স্বাভাবিক থেকেছে, কাউকে কিছু বুঝতে দেয়নি, কারণ অনুষ্ঠানটা তো তার বাসাতেই হচ্ছে। সুপ্তি এখানে এসেছে মূলত আহনাফের সাথে কথা বলার জন্যে। অফিসে সে আহনাফের ধারে কাছেও যেতে পারে না, এড়িয়ে চলে। ভেবেছিল এখানে সে অন্তত কথা বলার সুযোগ পাবে, যেভাবেই হোক কথা বলে আহনাফকে কনভিন্স করে ফেলবে। কিন্তু তার ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করেছে আহনাফ। এখানেও সে সুপ্তিকে এড়িয়ে চলছে, মুখোমুখিও পর্যন্ত হয়নি। সে চলেই যেত যদি না এঙ্গেজমেন্টটা তামিমের হতো। ওই মেয়ের জন্যে তো আর সে নিজের কাছে বন্ধুকে কষ্ট দিতে পারে না। তাই সে সুপ্তিকে এড়িয়ে চলতে আড্ডায়ও যোগদান করেনি। তামিমের কথা রাখতে ছাদে এলেও সে দূরে সবার আড়ালে একাকী দাঁড়িয়ে আছে। এখান থেকে ওদের কথোপকথন সব শোনা না গেলেও গান শুনতে পাচ্ছিল। অর্থির গাওয়া গানও সে শুনেছে। গানটা যে অর্থেই গেছে এটা বুঝেছে সে অর্থির বাচ্চা বাচ্চা ভয়েস শুনে। কিন্তু অর্ষার গান শুনে সে একটু না বেশ অনেকটাই কৌতূহলী হয়ে উঠল। এত স্বচ্ছ ভয়েস, সে কৌতূহল দমিয়ে রাখতে না পেরে অন্ধকার থেকে এক পা দুপা করে বেরিয়ে আড্ডার জায়গায় এগিয়ে যেতে লাগলো। সাদা শার্ট ও কালো স্যুটে তাকে এত সুন্দর লাগছিল যে সুপ্তির চোখই সরাতে পারছে না। এতক্ষণ পর আহনাফকে দেখতে পেয়ে তার ভীষণ আনন্দও হচ্ছিল। আহনাফ যখন প্যান্টের পকেটে দুহাত ঢুকিয়ে একটু একটু করে এগিয়ে আসছিল, সুপ্তির ইচ্ছে করছিল দৌড়ে গিয়ে আহনাফকে জড়িয়ে ধরতে। তবে আহনাফের মন কিংবা দৃষ্টি কোনোটাই মোটেও সুপ্তির দিকে নেই। সে তো কেবল মুগ্ধ নয়নে মগ্ন হয়ে অর্ষাকে দেখছিল এবং ওর মিষ্টি সুরের গান শ্রবণ করছিল। অর্ষার দৃষ্টি নত তার মুঠো করে রাখা হাতের দিকে। সে নিজের মনেই গাইছিল তখন। অর্ষার গান শেষ হলে হাততালিতে ভরে গেল চারপাশটা। অর্থী উৎফুল্ল হয়ে বলল, দেখেছেন সবাই, আমি সত্যি বলেছিলাম না? সবাই অর্থের সাথে সহমত হলো। আহনাফ যেভাবে এসেছিল আবার সেভাবেই চলে গেল। বাকিরা ডাকলেও সে আসেনি। তামিম বিষয়টা এড়িয়ে যেতে বলল, এবার কার গানে পালা, শুরু কর। এরপর গান গাইল তামিমের এক বন্ধু। সেই সুযোগে সুপ্তি উঠে গেল আহনাফের কাছে, পেছন থেকে ডাকলো, আহনাফ। সুপ্তির কণ্ঠ শুনে মেজাজ বিগড়ে গেল। আহনাফের পিছু ফিরে দাঁত মুখ খিচে বলল, সমস্যা কি তোমার? বলেছিলাম না আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না? আমাকে কি একটা বার ক্ষমা করা যায় না? না, যায় না। প্লিজ। এটা তামিমের বাসা না হলে আর অনুষ্ঠান না থাকলে ঠিক কিভাবে যে তুমি অপমানিত হতে ভাবতেও পারছো না। সো প্লিজ কোনো সিন ক্রিয়েট করতে বাধ্য করো না আমায়, আর নিজেও করো না। আমায় অপমান করে যদি তুমি শান্তি পাও তাহলে করো, আমার কোনো আপত্তি নেই। তবুও শেষবারের মতো আমায় ক্ষমা করে দাও, একটা সুযোগ দাও। সুযোগ তো দিয়েছিলাম তোমায়, ছবিটা নিয়ে এক্সপ্লেন করতে বলেছিলাম, করেছিলে? ওকে ফাইন, চলো তোমাকে আরেকটা সুযোগ দিচ্ছি। তুমি তো আমাকে ভালোবাসো, রাইট? হ্যাঁ। ওই ছবিটায় তুমি যেমন ক্লোজ ছিলে ওই ছেলের সঙ্গে, তোমার সাথে কি আমি এতটাও ক্লোজ হয়েছে কখনো? সুপ্তি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, না। তাহলে আমি তোমার বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও তুমি আরেকটা ছেলেকে কিভাবে চুমু দিতে পারো, তাও আবার কোলে বসে? শুধু এইটুকুই এনাফ না, এটা আবার ছবি তুলেও রেখেছো। এর মানেটা কি দাঁড়ালো তাহলে? ভালোবাসবে আমাকে আর শরীর? একটু থেমে বলল, তোমাকে বাজে কথা বলতেও আমার মুখে লাগে। প্লিজ যাও এখান থেকে, ঘৃণা লাগে আমার তোমাকে দেখলে এখন। সুপ্তির চোখ ছলছল করছে। আহনাফ বিরক্ত হয়ে বলল, এক সময় এই চোখে পানি দেখলে আমার কষ্ট হতো, আর এখন হয় করুণা। না, তোমার প্রতি নয়, আমার নিজের প্রতি আমার করুণা হয়, কারণ আমি তোমার মতো একটা মেয়েকে ভালোবেসেছিলাম। সুপ্তিকে এবার আর যেতে বলল না। আহনাফ নিজেই ছাদ থেকে নিচে নেমে গেল। ওর চলে যাওয়া দেখে তামিম বুঝতে পেরেছে ঘটনা উল্টাপাল্টা কিছু একটা ঘটেছে। তাই সেও নিচে নামলো আহনাফের সাথে কথা বলার জন্যে। গানের আড্ডা শেষ হতে প্রায় রাত 10টা বেজে গেছে। ট্রুথ অ্যান্ড ডেয়ার গেম আর খেলা হলো না। শীতের রাত 10টা মানে অনেক রাত, সবাইকে বাড়ি ফিরতে হবে। অর্থেই ঐশীর কোলে মাথা রেখে ঘুমিয়ে গেছে অনেকক্ষণ। তামিম ঘুমন্ত অর্থীকে কোলে নিয়ে নিচে নামালো। একে একে সবাই বিদায় নেওয়ার পর অর্ষার পরিবার এবার বিদায় নেওয়ার জন্য উঠে দাঁড়ালো। তামিমের বাবা মা আজ রাতটা অনেকবার থেকে যেতে বললেও ওসমান আলম রাজি হলেন না। এর মধ্যে অর্থির ঘুম ভেঙে গেছে, তার পায়ে জুতো নেই, ছাদে রেখে এসেছে। তাই অর্ষা গেল ছাদে জুতা আনতে। ঐশী অর্থকে ওয়াশরুমে নিয়ে গেল। অর্ষা ছাদে গিয়ে জুতা নিতে গিয়ে দেখলো আহনাফ ছাদে একা দাঁড়িয়ে আছে। সে না দাঁড়িয়ে সরাসরি চলে গেল যেখানে এতক্ষণ সবাই বসেছিল। আহনাফ ওকে দেখে বলল, কিছু খুঁজছেন? অর্থের জুতা নিতে এসেছি। ও, চলে যাচ্ছেন আপনারা? হ্যাঁ, আপনি এখানে একা দাঁড়িয়ে আছেন কেন? এমনি। আপনি কিন্তু দারুণ গান করেন।
অর্ষা মৃদু হেসে বলল। থ্যাংক ইউ, কিন্তু আপনি আড্ডায় আসেননি কেন? আহনাফ কোনো রাগঢাক না রেখেই বলল। আমি অপছন্দের মানুষদের সামনে থাকতে পারি না। মানে? আহনাফ ছাদ থেকে নেমে যাওয়ার পর সুপ্তিকে চোখ মুখ মুছতে মুছতে আসতে দেখেছিল অর্ষা। সেখান থেকে আন্দাজ করেছিল হয়তো আহনাফের সাথে কিছু হয়েছে বা মনোমালিন্য। তবে এই ব্যাপারে সে আহনাফকে সরাসরি কিছু জিজ্ঞাসা করলো না। আহনাফ এবারও কিছু না লুকিয়ে বলল। আমার এক্স গার্লফ্রেন্ড ছিল। শক্তি আপুর কথা বলছেন? আহনাফ অর্ষার দিকে একবার তাকালো, এরপর ফের দৃষ্টি সরিয়ে নিয়ে বলল। চিনেন? না, তামিম ভাইয়া তখন পরিচয় করিয়ে দিয়েছিল সবার সাথে, নামটা তখনই জেনেছি। আর আপনি যখন ছাদ থেকে নেমে গিয়েছিলেন তখন সুপ্তি আপু কাঁদতে কাঁদতে আসছিল। কিছু হয়েছিল কি? নাথিং, ব্রেকআপ হয়েছে, বেশি দিন হয়নি আর কি। যেদিন ভাঙচুর করলেন সেদিন হুম। ব্রেকআপ হয়ে গেছে। তাহলে এখন সে কি চাচ্ছে? সুযোগ। সুযোগ চাইলে দিচ্ছেন না কেন? যদিও জানি না সে কি ভুল করেছে। ভুল তো করেনি। তবে শি চিটেড উইথ মি। অর্ষা চুপ হয়ে গেল। প্রতারণা শব্দটাকে সে ভয় পায় আজকাল। কেন পায় কে জানে। আহনাফ বাঁকা হাসি দিয়ে বলল। প্রতারককে কি ক্ষমা করা যায়? প্রতারণা করে আবার ফিরে কেন এসেছে? হু নোস। আর তাছাড়া একটা কথা আছে না, আমরা সবাই একদিন বুঝি, কিন্তু হারানোর পর। কথাটা শোনার সঙ্গে সঙ্গে অর্ষার চোখের দৃশ্যপটে কেন জানি রিহানের মুখটা ভেসে উঠল। অর্ষা অনেকদিন বাদে আজ ভার্সিটিতে এসেছে। ওর আগমনে সবচেয়ে বেশি খুশি হয়েছে শম্পা। অর্ষার ভার্সিটিতে সবচেয়ে প্রিয় বান্ধবী সে। স্কুলের বেস্ট ফ্রেন্ড অর্ষার থাকলেও দেখা সাক্ষাৎ কিংবা কথা হয় খুবই কম। অবশ্য এমন হওয়াটাও অস্বাভাবিক নয়। বিয়ে হয়ে গেলে একটা মেয়ের জীবনে তখন অনেক পরিবর্তনই ঘটে। কলেজ পর্যন্ত একসাথে পড়ার পর বেস্ট ফ্রেন্ড মিনির বিয়ে হয়ে গেছে। পড়াশোনা এখনও কন্টিনিউ রাখলেও ক্লাস করা হয় না। শম্পা অর্ষাকে দেখেই বসা থেকে উঠে এসে শক্ত করে ঝাপটে ধরল। নিজের ওপর ভারসাম্য রাখতে না পেরে কয়েক পা পিছিয়ে গেল অর্ষা। হেসে সেও জড়িয়ে ধরে বলল। পড়ে যাবো তো। পড়বি না? তোকে ধরার জন্য কত আশিক আছে এখানে। ফালতু কথা বলবি না তো সব সময়। ফালতু কথা বলি নাকি সত্যি কথা বলি সেটা তুইও জানিস। এতদিন আসিসনি, কত মিস করেছি জানিস। এত দূর আসতে ভালো লাগে না, কিন্তু তুই আপুর এঙ্গেজমেন্টে না এসে কাজটা ভালো করিসনি। বাসায় ম্যানেজ করতে পারিনি রে, সরি। তবে বিয়ে মিস করবো না, প্রমিস। মিস করতে দিলে তো তুলে নিয়ে যাব। তুলে নিয়ে গিয়ে কি হবে? তোরটার ভাই নেই? থাকলে না হয় একটা কথা ছিল। একটু থেমে শম্পা উল্লাসিত স্বরে বলল। ভালো কথা, তোর দুলা ভাইয়ের কোনো ছোট ভাইটাই নেই? অর্ষা ঠোঁট উল্টে বলল। না, সে একাই। বোন আছে একটা ছোট, বিয়ে হয়ে গেছে। ছোট বাবু আছে আপুর, তাই শীতের মধ্যে আসেনি। শ্বশুর শাশুড়ি নাকি আসতে দেয়নি। থাক, মেয়ে মানুষের ফেরিস্তে শুনে আমার কাজ নেই। আমার যে সিঙ্গেল মরতে হবে বুঝতে পেরেছি। সিঙ্গেল কেন মরবি? তাছাড়া আর কি করব? নিজে একটা রিলেশন করিস, তারও কোনো ছোট ভাই নেই। ঐশী আপু বিয়ে করেছে, তারও কোনো ছোট ভাই নেই। মানে একদম জাতা। অর্ষা হেসে বলল। এমনভাবে বলছিস মনে হয় দুনিয়াতে ছেলের খুব অভাব। শোন, ভাইয়ার অনেক সুন্দর সুন্দর বন্ধু আছে, বিয়েতে ট্রাই মারতে পারিস। সত্যি? হ্যাঁ। শম্পা হেসে ফেলল, বলল। আচ্ছা, সেসব পরে দেখা যাবে। ছবি তুলিসনি ভাইয়া আপু? অবশ্যই। দেখা। অর্ষা আর শম্পা নিজেদের জায়গায় এসে বসে এতক্ষণ গল্প করছিল। অর্ষা ব্যাগ থেকে ফোন বের করে সবার ছবি দেখালো। ছবি দেখে শেষে শম্পা বলল। কি রে রিহান ভাইয়ার ছবি দেখলাম না যে, দাওয়াত দিসনি? অর্ষার মনটা খারাপ হয়ে গেল, মলিন স্বরে বলল। বলেছিলাম কিন্তু আসেনি। কাজ আছে নাকি? ঘোড়ার ডিমের কাজ। একটা মানুষ এত ব্যস্ত থাকতে পারে? অর্ষা হাসার চেষ্টা করে বলল। পারে হয়তো, ওর লাইফ তো আর আমাদের মতো সাধারণ কোনো লাইফ নয়, তাই না? সে তো আবার সেলিব্রিটি। ড্যাম ইট। আমার মনে হয় কি জানিস? কি? সে তোকে ভালোবাসেই না। মুখের উপর এমন একটা তিক্ত কথা শুনে বেশ কষ্ট লাগলো অর্ষার। হজম করতে পারছে না ঠিক। মাঝে মাঝে যে তার মনেও এমন প্রশ্ন আসে না, ঠিক তা নয়। একাকি তার মনেও প্রশ্নগুলো আসে, কিন্তু যখনই রিহানের সাথে কাটানো ভালো মুহূর্তগুলোর কথা মনে পড়ে তখনই সে তার মনকে সামলে নেয়। রিহান তো আগে এমন ছিল না। আগে ঠিক মতোই সময় দিত, কথা বলতো, দেখা করতো। ওর ব্যস্ততা বেড়েছে ইদানিং, পরিবর্তনও এসেছে সাথে। অর্ষা ও রিহানের কথা মেনে নিয়েছে যে ব্যস্ততা ও কাজের চাপই এর একমাত্র কারণ। অর্ষাকে চুপ করে থাকতে দেখে শম্পা বলল। যে ভালোবাসে সে হাজার ব্যস্ততার মাঝেও প্রিয় মানুষটার জন্য সময় বের করে। সময় দেয়া না দেয়া নির্ভর করে নিজের উপর। আমরা ওই মানুষদেরই সময় দিই যাদের গুরুত্ব আছে আমাদের জীবনে। বুঝতে পেরেছিস?
বাদ দে এখন এসব কথা। আমি তো বাদই দিই সবসময়, কিন্তু আমি তোর ভালো চাই অর্ষা। তাই বারবার বলি যে পরে বেশি কষ্ট পাওয়ার চেয়ে আগে নিজে থেকে সরে যা। অর্ষা বিষাদের হাসি হেসে বলল, বলা তো অনেক সহজ, কিন্তু করে দেখানো কঠিন। তোর জায়গায় আমি থাকলে আমিও হয়তো এই কথাগুলো অবলীলায় যে কাউকে বলে দিতে পারতাম, যেমনটা তুই, মা এবং আপু আমাকে সব সময় বলিস। কিন্তু তোদেরকে আমি কিভাবে বোঝাই যে আমি কেমন সিচুয়েশনে আছি? তোরা তো বলেই খালাস। রিহানকে আমি ছেড়ে দেব এটা করা তো দূরে থাক, আমি ভাবতেও পারি না। ওকে ছাড়া আমি থাকতেই পারবো না। অর্ষা, আমি জানি তুই তাকে কতটা ভালোবাসিস, কিন্তু সে কি তোর ভালোবাসার যথাযথ মূল্যায়ন করছে বল? সে তোকে দিনের পর দিন অবহেলা করে যাচ্ছে, ভালোবাসার অভিনয় করে যাচ্ছে, আর তুইও বোকার মতন সব সয়ে যাচ্ছিস। এভাবে আর কতদিন চলবে আমায় বল তো? অর্ষা চুপ করে আছে। শম্পা বলল, আচ্ছা, তুই তাকে বিয়ের কথা বলেছিস? কি বলেছে ভাইয়া? এখন বিয়ে করতে পারবে না, আগে কেরিয়ার। শম্পা বিদ্রুপ করে হাসলো, বলল, এতেও যদি তুই না বুঝিস, আচ্ছা যাই হোক, বাদ দে। দেখ এইভাবে যে কদিন যায়। দুজনেই 4টা ক্লাস করে বেরিয়ে গেল ক্লাস থেকে। অনেকদিন পর দুজনার দেখা হয়েছে বিধায় আজ দুজনে একসাথে কিছুক্ষণ ঘুরবে। ওরা প্রথমেই দুপুরে খাওয়ার জন্য একটা নামি দামি রেস্টুরেন্টে গেল। যেহেতু শম্পা ঐশীর এঙ্গেজমেন্টে আসতে পারেনি, তাই ওকে ট্রিট দেবে বলে ঠিক করেছে হর্ষা। দুই বান্ধবী খুশি মনে গল্প করতে করতে রেস্টুরেন্টে প্রবেশ করে, কিন্তু সে হাসি হাওয়ায় মিলিয়ে যেতে খুব বেশি সময় লাগলো না। এই তো ওদের থেকে হাত 3 দূরে ছবি তোলার জন্য খুব সুন্দর একটা জায়গা আছে রেস্টুরেন্টে। দোলনা সহ চারিপাশে সম্পূর্ণ জায়গাটুকু প্লাস্টিকের অর্কিড ফুল দিয়ে সাজানো। ওইখানে পাশাপাশি হাত ধরে ছবি তুলছে রিহান এবং অপরিচিত একটা মেয়ে। ওদের ছবি তুলে দিচ্ছে অন্য একজন। অর্ষার বুক কষ্টে ফেটে যাচ্ছিল। মুখ থেকে কোনো শব্দ যেমন বের হচ্ছিল না, ঠিক তেমনি আবার তার পাও চলছিল না। তার কষ্ট হয়তো ঠিকমতো ভাষায়ও সে প্রকাশ করতে পারবে না। শম্পা শক্ত করে অর্ষার এক হাত চেপে ধরল। ওদিকে অর্ষার 2 চোখ তখন অশ্রুতে টইটুম্বুর। সে ঝাপসা দৃষ্টিতে তাকিয়েছিল রিহানের হাতের দিকে। কোনোভাবেই তার মানতে ইচ্ছা করছিল না যে এটাই তার রিহান, তার ভালোবাসার মানুষ। ওরা ঠিক কতক্ষণ এভাবে দাঁড়িয়েছিল খেয়াল নেই, তবে বেশ কিছুক্ষণ পর রিহানের সাথে অর্ষার চোখাচোখি হলো। ততক্ষণে অর্ষার চোখ থেকে গালবে অশ্রুধারা নেমেছে। রিহানকে বেশ অপ্রস্তুত দেখালো। কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে থেকে এগিয়ে এলো অর্ষার কাছে, বলল, তুমি এখানে? অর্ষা ক্রন্দনরত স্বরে বলল, আমাকে এখানে আশা করনি নিশ্চয়। রিহান চুপ করে আছে। অর্ষা বলল, এই তাহলে তোমার ব্যস্ততা, অথচ আমি। কথাটুকু সম্পূর্ণ বলতে পারল না। অর্ষা কান্নায় আটকে গেল। ঢোক গিলে ফুপিয়ে বলল, অথচ আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমার সাথে এটা নিয়ে পরে কথা বলবো। পরে কেন? যা বলার এখনই বলো, তা না হলে আর কখনো বলার দরকার নেই। তুমি কাঁদছো কেন? এখানে তো কাঁদার মতো কিছু হয়নি, প্লিজ কান্না থামা। এখানে আমার পরিচিত মানুষজন আছে। রাইট, এখানে কাদার মতো কিছু হয়নি। সত্যিই কিছু হয়নি। থ্যাঙ্কস আমাকে আমার জায়গাটা দেখিয়ে দেওয়ার জন্য, আমার বিশ্বাসের মূল্য এভাবে দেওয়ার জন্য। এরপর সে হাতের উল্টো পিঠে চোখ মুছে বলল, বিশ্বাস যে কতটা দামি এটা তুমি ততদিন বুঝবে না যতদিন না কেউ তোমার বিশ্বাস ভাঙছে। এরপর সে কাঁদতে কাঁদতে রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসে। বেরোনোর সময় গেটে আহনাফের মুখোমুখি হয় অর্ষা, তবে দাঁড়ালো না। তৎক্ষণাৎ চলে গেল সেখান থেকে। রেস্টুরেন্টের পাশেই একটা পাবলিক পার্ক আছে। সকালে আর বিকালে অনেক মানুষজন থাকলেও এই দুপুরবেলায় কোনো মানুষ নেই তেমন। একটা ফাঁকা জায়গায় গিয়ে অর্ষা হাঁটু গেড়ে ঘাসের উপর বসে পড়ে চিৎকার করে কাঁদতে লাগলো। ওর বুক ভাঙা কান্না দেখে শম্পা নিজেও নিজেকে সামলাতে পারল না আর। সে চাইতো অর্ষা দূরে সরে আসুক রিহানের জীবন থেকে, ভালো থাকার জন্য, কিন্তু এভাবে হোক এটা চায়নি। সে অর্ষাকে জড়িয়ে ধরে নিজেও কেঁদে ফেললো। অর্ষার কান্নার গতি বেড়ে যায়। তার আহাজারি কি ওই মানুষ অবধি পৌঁছাবে কখনো? অর্ষা বাসায় ফিরেছে বিধ্বস্ত অবস্থায়, সাথে শম্পাও এসেছে। বাড়িতে আসার আগে অর্ষা বারবার করে বলে দিয়েছে বাসায় কিছু না বলতে। সে নিজেও চেষ্টা করলো স্বাভাবিক থাকার, সবার সাথে হেসে কথা বলল। শম্পা অবাক হয়ে দেখছে অর্ষাকে। একটু আগেও তো মেয়েটা পাগলের মতো কাঁদছিল, আর এখন কতটা হাসি খুশি ভাবে কথা বলছে। বোঝার উপায় নেই মেয়েটা কি পরিমাণ পাহাড়সম কষ্ট বুকে চেপে রেখেছে। অবশ্য অর্ষা কারো দিকে সরাসরি চোখ তুলে তাকিয়ে কথা বলেনি। কণ্ঠ আর ঠোঁটের হাসিকে পরিবর্তন করা গেলেও চোখের ফোলা ভাব তো আর এক নিমিষেই পরিবর্তন করতে পারবে না। শম্পা গোপনে একটা দীর্ঘশ্বাস নিল। আমিনা বেগম জানেন যে শম্পার সাথে অর্ষার সম্পর্ক অনেক ভালো। এর আগে অনেকবার বাড়িতে এসেছে।
বাড়ির সবার সাথে শম্পার বন্ডিংও অনেক ভালো। অনেকদিন বাদে শম্পা বাসায় এসেছে বিধায় আমিনা বেগম যতটুকু সম্ভব রান্নাবান্না করে নাস্তা মিষ্টি দিলেন, সেই সাথে কপট রাগও দেখালেন এঙ্গেজমেন্টে না আসার জন্যে। শম্পা আমিনা বেগমকে কথা দিয়ে ব্যস্ত রাখায় তিনিও মেয়ের দিকে নজর দেননি তেমন। যাওয়ার পূর্বে শম্পা বেশ ভালোভাবেই অর্ষাকে সান্ত্বনা দিয়ে গেল, যদিও এতে খুব বেশি কাজ হবে না এটা শম্পা নিজেও জানে। রাতে আর খাবারও খেলো না অর্ষা, ঘরের দরজা আটকেই কান্না করতে লাগলো। সারা রাত ঘুম আসেনি চোখের পাতায়, কখন যে কাঁদতে কাঁদতে ভোর হয়ে গেছে সে নিজেও জানে না। কতবার ফোন চেক করেছে হিসাব নেই, ফেসবুক হোয়াটসঅ্যাপ নাম্বার, কোথাও কোনো কল বা টেক্সট করেনি রিহান। যতবার এই তেতো সত্যের সম্মুখীন হয়েছে ততবারই অঝরে কেঁদেছে বোকা মেয়েটি। তার মনে হচ্ছিল ভিতর থেকে কেউ বুঝি জানটাকেই বের করে নিচ্ছে, এক্ষুনি মারা যাবে সে। যখন চন্দ্রাভাব লেগে এসেছিল প্রায় ওই সময় রিহানের টেক্সট আসে অর্ষার ফোনে। অর্ষা এবং রিহান বসে আছে একটা রেস্টুরেন্টে। সকালে রিহানের মেসেজ পাওয়ার পর থেকে আর অপেক্ষা করতে পারেনি, সময়ের আগেই চলে এসেছে। দেখা করার কথা অবশ্য রিহান নিজেই বলেছিল। সে এসেছে বেশিক্ষণ হয়নি, চুপচাপ বসে আছে। অর্ষাও নিশ্চুপ হয়ে তাকিয়ে আছে রিহানের পানে। বেশ অনেকক্ষণ পর রিহান তাকালো অর্ষার দিকে, মলিন স্বরে বলল, কেঁদেছো? চোখ মুখ এত ফোলা কেন? অর্ষা কিছু বলল না, তাচ্ছিল্যের ঈষৎ হাসি তার ঠোঁটে খেলে গেল। রিহান শ্বাস নিয়ে বলল, কথাগুলো কিভাবে বলবো বুঝতে পারছি না, কিন্তু বলাটা ভীষণ প্রয়োজন। বলো। রিহানকে ফের নিশ্চুপ তাকিয়ে থাকতে দেখে অর্ষা শুধালো, মেয়েটি কে ছিল? রিহান কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, বাড়ি থেকে ওর সাথে বিয়ের কথাবার্তা চলছে আমার। অর্ষার মনে হলো কেউ তাকে গভীর সাগরে ফেলে দিয়েছে, যেখানে কোনো কুলকিনারা নেই। অর্ষা ঠাঁই পাচ্ছে না, গভীর সমুদ্রে সে তলিয়ে যাচ্ছে। রিহান অবলীলায় কিভাবে বলল কথাগুলো। অর্ষার চোখ ছলকে পানি বের হলো, কান্না করে জিজ্ঞাসা করলো, তুমি ওই মেয়েকে বিয়ে করবে? প্লিজ অর্ষা, আর কান্না করো না, আমার কিচ্ছু করার নেই। আমি পরিবারের বিরুদ্ধে যেতে পারবো না। তাই ভালোবাসার আগে তো পরিবারের অনুমতি নাওনি, আর এখন পরিবারের দোহাই দিচ্ছ আমাকে? তোমাদের হাত ধরে ছবি তোলা দেখে তো মনে হয়নি গতকালই প্রথম দেখা কিংবা কথা হয়েছে। তার মানে আরো আগে থেকেই ওই মেয়ে তোমার জীবনে আছে, আর এজন্যই ছিল তোমার এত ব্যস্ততা। আমার কি অপরাধ ছিল রিহান? আমায় কেন ঠকালে তুমি? আমায় তোমার ভালো লাগে না এটা আমাকে তুমি বলতে পারতে, আমি সরে যেতাম তোমার পথ থেকে। আসলে এতদিনের সম্পর্ক আমাদের, তোমার প্রতি একটা মায়া জন্মে গিয়েছিল, তাই ছাড়তে পারছিলাম না। ভেবেছিলাম পরে সময় সুযোগ বুঝে তোমার সাথে বিষয়টা নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগেই তো সব ঘটে গেল। আমার মনে হয় আমাদের সবার এবার আলাদা হওয়ার সময় এসে গেছে, সম্পর্কটা আর এগিয়ে নেওয়ার প্রয়োজন নেই। আজ সকালে যখন রিহান কল করে দেখা করতে চাইলো অর্ষা খুশি হয়েছিল, ভেবেছিল রিহান সরি করবে, সব ঠিক করে নেবে। কিন্তু এমন কিছু যে শুনবে এটা ভাবেনি। সে বলার মতো কোনো কথাও খুঁজে পাচ্ছে না, নীরবে কাঁদছে শুধু। রিহান বলল, আমি জানি আমি তোমার সাথে হয়তো অন্যায় করেছি, কিন্তু আমার কিছুই করার নেই এখন। আই এম সরি, ক্ষমা করে দিও আমায়। অর্ষা উঠে দাঁড়ালো, চোখের পানি মুছে বলল, তোমাকে ক্ষমা করতে না পারার জন্যে তুমি আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি যদি তোমায় ক্ষমা করি তাহলে নিজের প্রতি খুব অন্যায় করা হয়ে যাবে আমার। সরি। অর্ষা দাঁড়ালো না, শুনলো না রিহানের কোনো অজুহাত। নীরবে কাঁদতে কাঁদতেই বেরিয়ে এলো রেস্টুরেন্ট থেকে। বাড়ি ফিরে একদম চুপচাপ রইল, পাথর মনে হলো তার নিজেকে। আচমকা কান্নাও থমকে গেল তার। বাড়ির সবার থেকে একটু একটু করে গুটিয়ে নিতে লাগলো নিজেকে। অন্যদিকে ঐশীর বিয়ের বন্দোবস্ত করতে গিয়ে অর্ষার প্রতি আলাদা নজর দিতে পারেনি বাড়ির কেউই। তাদের ভাবনাতেও নেই যে তাদের আদরের মেয়ে মৃত্যু যন্ত্রণা নিয়ে কিভাবে আছে। রাত নামার সাথে সাথে অর্ষার আহাজারি বাড়ে, বুকে ব্যথা করে। কতবার যে সে সিলিং ফ্যানের দিকে ফ্যাল করে তাকিয়েছিল নিজেও জানে না। পরক্ষণে বাবা মায়ের মুখটা চোখের সামনে ভেসে ওঠে, কি পিছিয়ে আসে সে, কিন্তু কোনোভাবেই কমানো সম্ভব হচ্ছে না ভেতরকার যন্ত্রণা। একদিন খুব সকালে শম্পা এলো বাড়িতে। অর্ষা তখন বারান্দায় বসে আছে, পুরো রাত ধরে সে এখানেই জেগে কাটিয়ে দিয়েছে। তার বোবা কান্নার সাক্ষী ছিল একটা রূপালী চাঁদ এবং এক ঝাঁক নক্ষত্র। অর্ষাকে এভাবে বসে থাকতে দেখে শম্পা কিছুটা ভয়ই পেয়ে গেল, পাশে বসে বলল, সেই ঠান্ডা ফ্লোরের ওপরে ভেবে বসে আছিস কেন? সোয়েটার পরিসনি? অর্ষা জবাব দিল না, ফিরেও তাকালো না শম্পার দিকে। শম্পা বলল, অর্ষা পাখি, কি হয়েছে আমাকে বল? কতবার ফোন দিয়েছি ধরিসনি, কলেজেও যাচ্ছিস না। মানুষে তো নিখুঁত অভিনয় কিভাবে করে বলো তো? রিয়ান ভাইয়ের কথা বলছিস? পরের দিন দেখা হয়েছিল। পরে? অর্ষা কাঁদতে কাঁদতে রিহানের সাথে বলা কথাগুলো বলল। কান্নার দমক বেড়ে গেছে ওর। শম্পা ওকে বুকে জড়িয়ে নিল, মাথায় হাত বুলিয়ে ধরে আসা গলায় বলল, কাঁদিস না প্লিজ।
আমার ভীষণ কষ্ট হচ্ছে শম্পা। আমার মনে হচ্ছে আমি মরে যাচ্ছি। আমি আর সহ্য করতে পারছি না। কেন করলো রিহান আমার সাথে এমন? আমি ওকে ছাড়া থাকতে পারবো না শম্পা। ওকে এনে দে আমায়, আমি মরে যাচ্ছি। শম্পা আরও শক্ত করে জড়িয়ে ধরল, মাথায় হাত বুলিয়ে বলল, পাগলামি করিস না। কাকে ফিরে যাচ্ছিস তুই? কে তোকে চায় না? সে আর তো নেই, মেনে নেই এই সত্যিটা। যে যেতে চায় তাকে যেতে দে। তোর জন্য ভালো কিছু অপেক্ষা করছে। বিশ্বাস রাখ আল্লাহর উপর। আহনাফ আর তামিমের জন্য নাস্তা নিয়ে এসেছেন আমেনা বেগম। ঐশীর বিয়ের জন্য বেশ কিছু লেহেঙ্গা পছন্দ করেছে তামিম, সেগুলোই দেখানোর জন্য এই বাড়িতে এসেছে। চাইলে ফোনেও দেখানো যেত, কিন্তু ঐশীর সাথে একটা বার দেখা করার অজুহাতে এই সুযোগ হাতছাড়া করতে চায়নি। লেহেঙ্গার ছবিগুলো দেখে আমেনা বেগম এবং ঐশী দুজনেরই ভীষণ পছন্দ হয়েছে। অর্থী বলল, আমাকে কিনে দিবে না ভাইয়া এমন লেহেঙ্গা? উত্তরে আহনাফ হেসে বলল, দেবে তো। কবে দেবে? তোমার বিয়েতে। কিন্তু আমি তো এখনো ছোট, বিয়ে হতে তো দেরি আছে। এতদিন অপেক্ষা করব? হ্যাঁ, করতে হবে। না, পারবো না। তাহলে আপুর সাথে আমিও বিয়ে করব। তামিম হেসে বলল। কাকে বিয়ে করবে? অর্থী হাত দিয়ে আহনাফকে দেখিয়ে বলল, এই যে এই ভাইয়াটাকে করব। আমেনা বেগম চোখ রাঙিয়ে বললেন, অর্থি, সব সময় শুধু পাকা পাকা কথা। যাও ভেতরে যাও। আহনাফ অর্থীকে পাশে বসিয়ে বলল, বকবেন না আন্টি, ছোট মানুষ বোঝে না। এরপর সে অর্থীকে বলল, আমিও তো ছোট, আমিও আগে বড় হই তারপর বিয়ে করব। তুমি ছোট? কই, তুমি তো অনেক বড়। তামিম আহনাফ দুজনেই হাসতে লাগলো, সেই সাথে দুষ্টুমি করতেও ছাড় দিল না। বিয়ের যেহেতু বেশি দেরি নেই, তাই বিয়ের শপিং আস্তে ধীরে শুরু করবেন বলে জানালেন আমেনা বেগম। তামিম বলল, আন্টি তাহলে কাল আপনারা আমাদের সাথে চলেন। ঐশী সরাসরি দেখেই ড্রেস পছন্দ করুক। ঐশী একবার আমেনা বেগমের দিকে তাকালো, তিনিও তাকালেন মেয়ের দিকে, বললেন, ঠিক আছে, তোমরা যা ভালো বোঝো। কথাবার্তা বলে আহনাফ এবং তামিম উঠে দাঁড়ালো চলে যাওয়ার জন্য। ওসমান আলম অফিসে গেছে, এটা ওরা জানে, বাকিরা সবাই বাসায়। কিন্তু এর মধ্যে একবারও অর্ষাকে দেখেনি বলে একটু খটকা লাগলো আহনাফের। বোনের বিয়ে নিয়ে কোনো আনন্দ উচ্ছ্বাস নেই কেন এই মেয়ের মধ্যে? পরের দিন সকালে ওসমান আলী অফিসে চলে গেলেন। বিয়েতে বেশ কয়েকদিন ছুটি নেওয়া হবে অফিস থেকে, তাই এখন আর বাড়তি ছুটি নেননি। তাছাড়া স্ত্রী আমেনা বেগমের উপর যথেষ্ট ভরসা আছে তার, শপিংয়ের দিকটা সেই সামলে নিতে পারবে। অর্ষা অসুস্থতার দোয়াই দিয়ে ওদের সাথে গেল না। অর্থী তখনও ঘুমেছিল, তাই ওকে আর ডাকেনি। যাওয়ার আগে ঘুমন্ত অর্থীকে অর্ষার রুমে দিয়ে গেলেন আমেনা বেগম। অর্ষাকে ডেকে বললেন, ঘুম থেকে উঠলে ওর থেকে ও খেতে দিস, আর তুইও খেয়ে নিস। অর্ষা শুয়ে থেকেই বলল, আচ্ছা। বের হওয়ার সময় আহনাফ না পারলেও তামিম জিজ্ঞাসা করলো, অর্ষা যাবে না? ঐশী বলল, না, ওর শরীরটা ভালো না, জ্বর জ্বর ভাব। বলেন কি, ওষুধ খেয়েছে? না, আজ সকাল থেকেই মা ওষুধ টেবিলের ওপর রেখে দিয়েছে, ঘুম থেকে উঠে খাবে। তামিম আর কথা বাড়ালো না। সবাই চলে যাওয়ার পর অর্ষা শোয়া থেকে উঠল, অন্ধকার রুমে আলো জ্বালিয়ে আয়নার সামনে দাঁড়ালো। বিধ্বস্ত শুকনো চোখ মুখ দেখে নিজে আটকে উঠল সে। এই কয়দিন আয়নাও দেখেনি, নিজেকে একলা আটকে রেখেছে, দূরে রেখেছে সবার থেকে। মনের শান্তি কোথাও মেলেনি। নিজেকে ঘৃণা করবে নাকি ওই মানুষটাকে ঘৃণা করবে সে বুঝতে পারে না। আয়না তাকিয়ে সে হঠাৎই শব্দ করে হেসে উঠল। হাসতে হাসতে চিৎকার করে কেঁদে উঠল সে। উস্কো খুস্কো চুলগুলো দুই হাতের মুঠোয় চেপে ধরে অঝরে কাঁদতে লাগলো সে। অর্থীর ঘুম ভেঙে গেছে অর্ষার কান্না শুনে। শোয়া থেকে উঠে বসলেও ঘুমের রেশ এখনো কাটেনি তার। সে বুঝতে পারছে না কি হচ্ছে, কেন কাঁদছে তার আপু। অর্ষা তখন রাগে জিদ্দে ঘৃণায় উন্মাদ। নিজের চুল দেখে রিহানের করা প্রশংসার কথা মনে পড়ে যাচ্ছে। রিহানের সবচেয়ে বেশি পছন্দ করত অর্ষার চুল, কতবার সে চুমুও খেয়েছে চুলে। খুবই সাবধানী ছিল চুলের ব্যাপারে, একটুখানি চুল কাটলেও রাগ করে থাকতো, কথা বলতো না। নিজের পছন্দের চুলের প্রতিও রাগ হতে লাগলো অর্ষার। উঠে এই ড্রয়ার সেই ড্রয়ার খুঁজে সিজার বের করলো, আয়নার সামনে দাঁড়িয়ে চুল কাটতে যাবে, ওই সময় অর্থী চিৎকার করে কেঁদে উঠল। আপু! অর্ষা থমকালো। অর্থী দৌড়ে খাট থেকে নেমে এলো, অর্ষাকে জড়িয়ে ধরে বলল, আপু আপু, তোমার কি হয়েছে আপু? চুল কাটছো কেন? অর্থীকে জড়িয়ে ধরে আরো শব্দ করে কাঁদতে লাগলো অর্ষা। অর্থী জানে না তার বোনের কি হয়েছে, কিন্তু সে নিজেও কাঁদছে এখন। অর্ষা হেঁচকি তুলতে তুলতে বলল, তোমার কি হয়েছে আপু? অর্ষা ছেড়ে দিল অর্থীকে। অর্ষা আবারও বলল, ঐশী আপু ডুবে যাও। না আপু, আমি যাব না। যাও, আমি বলছি যাও। না। যেতে বলেছি আমি অর্থী, যা এখান থেকে। ধমক খেয়ে অর্থী তবুও যাচ্ছিল না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে সে। অর্ষা আর অপেক্ষা করলো না, তার লম্বা চুলগুলো কেটে ঘাড় অব্দি করতে লাগলো। অর্থী আবার জড়িয়ে ধরে আটকানোর চেষ্টা করলে এবার অর্ষা মেজাজ হারিয়ে অর্থীকে একটা থাপ্পড় দিয়ে বলল, যেতে বলেছি না আমি, যা, আমার চোখের সামনে থেকে যা বলছি।
অর্থি ভয়ে কান্না করতে করতে রুম থেকে দৌড়ে বেরিয়ে গেল। অর্ষা চুল কেটে হাউমাউ করে কাঁদছে। এত অসহায় লাগছে তার নিজেকে। এবার সে আরো ভয়ঙ্কর কিছু করার জন্য উদ্বুদ্ধ হলো। অর্ষার চেহারার মধ্যে গাল দুটো অনেক বেশি পছন্দ করত রিহান। অর্ষা এবার ব্লেড হাতে নিয়েছে। অর্ধেক পথ আসার পর খেয়াল করলো যে তামিমের ফোন ঐশীদের বাড়িতে রেখে এসেছে। ওই ফোনে সব লেহেঙ্গার ডেমো ছবি আছে। তাই আহনাব বলল, তুই আন্টি আর ভাবিকে নিয়ে শপিং মলে যা, আঙ্কেল আন্টিও তো অপেক্ষা করছে, গিয়ে গহনা দেখতে থাক, আমি গিয়ে ফোনটা নিয়ে আসছি। তামিম রাজি হয়ে গেল। মাঝপথে আহনাব গাড়ি থেকে নেমে উল্টো আবার অর্ষাদের বাড়িতে এসেছে। সিঁড়ির কাছে যেতেই দেখলো অর্থি কাঁদতে কাঁদতে সিঁড়ি বেয়ে নামছে। আহনাব দ্রুত এগিয়ে গেল। অর্থি ওকে দেখেই জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। বেশ ভয় পেয়েছে, বুঝতে পেরেছে আহনাব। ওর নিজেরও আংশিক ভয় করছে। এখন কি হলো হঠাৎ করে? আহনাব জিজ্ঞাসা করলো। ওর ঠিক কি হয়েছে? কান্না করছো কেন? কান্না থামাও, বলো আমাকে। অর্থি ফুপিয়ে ফুপিয়ে বলল, আপু, আপু। আপু? অর্ষার কথা বলছো? কি হয়েছে? অর্থি কথাই বলতে পারছিল না। আহনাফ আর ওর অপেক্ষা না করে অর্থিকে নিয়ে দ্রুত ওদের অ্যাপার্টমেন্টে গেল। মেন দরজা হাট করে খুলে রাখা। অর্থি বোধহয় ভয়ে দরজা লাগাতেও ভুলে গেছে। আহনাফকে অর্থি সোজা অর্ষার রুমে নিয়ে গেছে। অর্ষা ততক্ষণে ব্লেড দিয়ে একটা হালকা আঁচড় দিয়েছে গালে। দ্বিতীয়বার গালে ব্লেড লাগানোর আগেই আহনাফ গিয়ে আটকে ফেললো। অবিশ্বাস্য স্বরে বলল, পাগল হয়েছেন আপনি? অর্ষা হাত ছাড়ানোর জন্য ধস্তাধস্তি করছে, উন্মাদের মতো আচরণ করছে। ওর এই অবস্থা দেখে অর্থির কান্নার গতি আরও বেড়ে গেছে। উপায় না পেয়ে ব্লেডটা হাত থেকে ফেলে দিয়ে অর্ষাকে আহনাফ শক্ত করে জড়িয়ে ধরল। বেশ কিছুক্ষণ নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো। একসময় শান্ত হয়ে গেল অর্ষা। ক্লান্ত কণ্ঠে বলতে লাগলো, ক্ষমা করব না, কখনোই ক্ষমা করব না। আহনাফ ছাড়ল না অর্ষাকে। অর্থিও এসে দুজনকে জড়িয়ে ধরে কাঁদছে। আহনাফ এক হাতে অর্ষাকে জড়িয়ে ধরে রেখে অন্য হাত অর্থির মাথায় রাখলো। অর্ষাকে জড়িয়ে ধরে বসে আছেন আমেনা বেগম। তাদের থেকে কিছুটা দূরে বসে আছে বাকি সবাই। আহনাফ তামিমের বাবার নম্বরে কল করে জলদি অর্ষাদের বাড়িতে আসতে বলেছে। খবর পেয়ে তামিমের বাবা মা সহ চলে এসেছেন। আমেনা বেগম আসার পর থেকে কেঁদে চলেছেন। তার মেয়েটা যেভাবে ভেতরে ভেতরে গুমড়ে মরছিল তিনি সেটা কাজের ব্যস্ততায় বুঝতেই পারলেন না। তামিমের বাবা মা ভদ্র মানুষ, শিক্ষিত পরিবার। তার অবস্থা বুঝতে পেরে অর্ষার পরিবারকে সান্ত্বনা দিয়ে বললেন, ভাই, এ বয়সের ছেলেমেয়েরা একটু একটু ভুল করবেই, এখন কি করার আছে বলেন। শুধু খারাপ লাগে এটা ভাবলেই যে মানুষ কেন শুধু শুধু ভালোবাসার অভিনয় করে, অন্য একটা মানুষের মন ভাঙে। যা হওয়ার হয়ে গেছে, এখন অর্ষাকে সময় দিতে হবে, ওকে এই ড্রামা থেকে বের করে আনতে হবে, সব সময় ওর সাথে সাথেই থাকতে হবে। প্রয়োজনে একজন মনোবিজ্ঞানের কাছে নিয়ে যান। তামিম এবং ঐশীর বিয়েটা কদিন পিছিয়ে দিয়ে আমরা, ভয় নেই, বিয়ে ভাঙবো না। এরকম কিছু আমার মেয়ের সাথে হতে পারতো। এখন আমার মেয়েটাও কিন্তু ভালোবাসেই বিয়ে করছে, আল্লাহর সহায় ছিল, তাই প্রতারণার শিকার হয়নি। অর্ষাও আমার মেয়ের মতো। একটা ভুলের জন্য কি আমরা আরেকটা মেয়ের কষ্ট দেব? বিয়ে অবশ্যই হবে ইনশাল্লাহ, শুধু অর্ষাকে আগে সব কিছু থেকে বের হয়ে আনতে হবে। তামিমের বাবা তৈয়ব রহমানের কথা শেষ হলে ওসমান আলমের চোখ দুটো ছলছল করে উঠল। তার 3 মেয়েকে তিনি অসম্ভব ভালোবাসেন, নিজের জীবনের চেয়েও বেশি। প্রথম সন্তান তার মেয়ে হতে অনেকে চোখ বাঁকা করলেও তিনি সাদরে গ্রহণ করেছিলেন। আদরে আদরে ভরিয়ে দিয়েছিলেন ছোট্ট ঐশীর মুখ। এর পরের সন্তানও যখন মেয়ে হলো এতেও বিন্দুমাত্র আক্ষেপ করেননি তিনি। অর্ষাকে কোলে নিয়ে আনন্দে কেঁদে ফেলেছিলেন। বলেছিলেন, আমার আরেকটা জান্নাত। তারপর তাদের আর বাচ্চা নেওয়ার পরিকল্পনা ছিল না। কিন্তু বেশ অনেক বছর পর অর্থি যখন আমেনা বেগমের গর্ভে এলেন তখনও তিনি বাচ্চা নিতে অসম্মতি জানাননি। অর্থির আগমনেও ছিলেন বেজায় খুশি তিনি। এজন্য ঐশী এবং অর্ষার সাথে অর্থির বয়সের ব্যবধান অনেক বেশি। তিনি তৈয়ব রহমানের হাত ধরে বললেন, আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো আবি ভাই। রাত বাজে 1:30। আমেনা বেগমের দু চোখে ঘুম নেই অর্ষার চোখেও। ফোলা ফোলা চোখে এসে তাকিয়ে আছে সিলিংয়ের দিকে। আমেনা বেগম ওকে জড়িয়ে ধরে রেখেছেন। অনেকক্ষণ চুপ করে থেকে তিনি জিজ্ঞাসা করলেন, এত কষ্ট চেপে রাখলি? একটাবার বললিও না আমাকে? অর্ষা জড়িয়ে ধরল মাকে, সঙ্গে সঙ্গে কান্না করে বলল, মানুষটা এইভাবে আমাকে কেন ঠকালো মা? ও তোকে ভালোবাসে না, আমি আগেও বলেছিলাম তোকে। একটা দিনের জন্যও ভালোবাসিনি মা। আমেনা বেগম অনেকক্ষণ চুপ করে থেকে দীর্ঘশ্বাস নিয়ে বললেন, না, যদি ভালোবাসতো তাহলে ছেলে চলে যেত না, রেখে দিত তোকে, আগলে রাখতো। আমি মানতেই পারছি না। মানতে হবে, আর সব কিছু থেকে নিজেকে বের করে আনতে হবে। কার জন্য কষ্ট পাচ্ছিস তুই? কার জন্য চোখের পানি ফেলছিস? সেই মানুষটা তো দিব্যি ভালো আছে। অবশ্য শোন, তুই কাঁদবি না, কারণ তুই ওকে
হারাসনি, ও তোকে হারিয়েছে, ও ঠকিয়েছে তোকে। তুই লয়াল ছিলি, তাহলে তুই কেন কাঁদবি? চোখের পানিগুলো জমিয়ে রাখ মা। চোখের পানি এত সস্তা না, সবার জন্য দামি ও মূল্যবান চোখের পানি নষ্ট করতে হয় না। অর্ষা ফুপিয়ে ফুপিয়ে বলল, এত ভালোবেসে কি পেলাম মা, কষ্ট ছাড়া? কষ্ট পাবি না, কষ্ট মনে করবি না। ও যদি তোকে ছাড়া ভালো থাকতে পারে, তাহলে তুইও ভালো থাকতে শিখে নে। তোরও ভালো থাকার অধিকার আছে। আমার কথা বুঝতে পেরেছিস? অর্ষা কিছু বলল না, নীরবে কাঁদছে। আমিনা বেগম চোখের পানি মুছে দিয়ে বললেন, বোকা মেয়ে, এত কেন ভেঙে পড়ছিস? মানুষটা যে আমায় ভেঙে গুড়িয়ে দিয়ে গেল মা, মৃত্যুর যন্ত্রণা দিয়ে গেল আমায়। কেউ একজন এসে ঠিক তোকে গড়ে নিবে, দেখিস। শুধু নিজেকে এমনভাবে তৈরি কর যাতে করে তোকে আর কেউ ভাঙতে না পারে। ভেঙে পড়বি না, আল্লাহর উপর ভরসা রাখ, তিনি সব ঠিক করে দেবে, দেখিস। নতুন করে জীবনটাকে শুরু কর, পারবি না বল? অর্ষা ওপর নিচ মাথা ঝাঁকালো, এখনো তার চোখে পানি। মা বললেন, আর চোখের পানি ফেলবি না, সবসময় হাসি খুশি থাকবি। কোনো ভুল সিদ্ধান্ত নিস না মা, আমরা সব সময় তোর পাশে আছি আর থাকবো ইনশাল্লাহ। অর্ষা প্রত্যুত্তর করলো না, মায়ের বুকে মুখ লুকিয়ে নীরবে কাঁদতে লাগলো। আমিনা বেগম বললেন, আমি যেন আর তোকে কাঁদতে না দেখি। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে মাকে জড়িয়ে ধরে নিদ্রার শহরে পা রেখেছে অর্ষা। কিন্তু তখনও ঘুমাননি আমিনা বেগম। তার মেয়ের বুকের ভেতর অশান্তির প্রভাব তার মনেও পড়েছে। ঘুমন্ত অর্ষার মুখের দিকে তাকিয়ে তার বুকটা চিনচিন করে উঠল। মেয়েটার ভেতরকার হাহাকার যেন কান্না হয়ে গালে চিটচিটে ভাবে প্রকাশ পেয়েছে। তার আদরের মেয়েটাকে কেউ এভাবে আঘাত করতে পারল? বুক কাঁপল না একবারও। তিনি আলতো করে ঘুমন্ত অর্ষার গালে হাত রাখলেন, দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললেন, খোদা, আমার মেয়েটার সকল দুঃখ তুমি মুছে দিও। শীতের প্রকোপ পেরিয়ে সকালে আজ সোনালি মিঠে রোদ্দুর উঠেছে। অর্ষার ঘুম ভাঙে রোদ্দুরের আলিঙ্গনে। আমেনা বেগম রোদ উঠেছে দেখে সকালে জানালার পর্দা সরিয়ে দিয়েছেন। থাই গ্লাস ভেদ করে মিঠে রোদ্দুরের আবেশে অর্ষা উঠে বসল। কিছুক্ষণ ঝিম মেরে বসে থাকার পর তার রিহানের কথা মনে পড়ে যায়। সাথে সাথে বুকের ভেতর তার ব্যথা শুরু হয়, মনের উপর অশান্তির প্রভাব অনুভব হয়। ঠোঁট ভেঙে কান্না চলে আসে, সেই সাথে মায়ের বলা গতকাল রাতের কথাগুলো মনে পড়ে যায়। হু হু করে কাঁদতে কাঁদতে সে দু চোখের পানি মুছতে থাকে আর অনবরত বলতে থাকে, আমি কাঁদবো না, কাঁদবো না। চোখ সেই বারণ শোনে না। কান্না থামানোর আপ্রাণ চেষ্টা করে অর্ষা, বড় বড় শ্বাস নেয়। পর মুহূর্তেই দু হাতে মুখ ঢেকে অঝরে কাঁদতে কাঁদতে বলে, প্লিজ আল্লাহ হেল্প মি। কিছুক্ষণ পর তার কান্না কমে আসার পর সে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। আমেনা বেগম এসে খেতে নিয়ে গেছেন। খাবারও তার গলা দিয়ে নামছিল না। মাকে সন্তুষ্ট করতে সে অল্প কিছু খাবার খেলেও কষ্ট করে। থেকে আর্ট পেপার, রং তুলি এসব নিয়ে কোথাও যেতে দেখে অর্ষা জিজ্ঞাসা করলো, কোথায় যাস? অর্থী উত্তর দিল, ছাদে যাই আপু, দেখো আজ কত সুন্দর রোদ উঠেছে। তোমার কি খাওয়া শেষ? তাহলে তুমিও আমার সাথে আসো। অর্ষা মায়ের দিকে তাকাতেই মা বললেন, যা, আমিও হাতের কাজ সেরে তারপর আসছি। খাবার নিয়ে যা, ছাদে বসে খাবি আর অর্চির ছবি আঁকা দেখবি। অর্ষা খাবার নিয়ে এলেও খেলো না। প্লেটটা রেলিংয়ের উপর রেখে একপাশে চেয়ারে চুপ করে বসে রইল। অর্থী অন্য পাশে ছবি আঁকতে বসেছে। সে তার বয়সের তুলনায় খুব সুন্দর ছবি আঁকে, তবে একটা সমস্যা আছে, কারো সামনে অর্থাৎ কেউ তাকিয়ে থাকলে সে আঁকতে পারে না। অদ্ভুত হলেও এটাই সত্যি। অর্ষা কিয়ৎক্ষণ নিশ্চুপ থেকে বলল, অর্থি, একটা পেপার দে তো, আর একটা রং পেন্সিল। অর্থী কোনো প্রশ্ন না করে একটা পেপার আর রং পেন্সিল দিয়ে আবারও নিজের জায়গায় চলে গেল। অর্ষা কিছুক্ষণ কাগজে আঁকিবুকি করলো, এরপর কাগজটাকে প্লেন বানিয়ে উড়িয়ে দিল। যদিও উড়ে বেশি দূর যায়নি, বরং নিচে পড়ে গেছে। কোথায় গিয়ে পড়েছে দেখার আগ্রহ বোধও করলো না সে। অনেকক্ষণ পর একবার সে অর্থের দিকে তাকালো। অর্থের মনোযোগ সাদা কাগজটার দিকে। সে চুপ করে বসে থাকলেও তার মাথায় নানান ধরনের চিন্তাভাবনা ঘুরছিল। কথায় আছে, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। বর্তমানে অর্ষার সাথেও এমনটাই হচ্ছে। দুশ্চিন্তায় সে ভেতর থেকে নিঃশেষ হয়ে যাচ্ছে। আমাকে যে দিল মৃত্যু যন্ত্রণা, তাকে পড়িও খোদা তুমি সুখের মালা। লাইনটুকু শুনে অর্ষা চমকে পেছনে তাকালো। তার আঁকিবুকি করা সেই প্ল্যানটা এখন আহনাফের হাতে। আহনাফের বলা লাইনটাও তারই লেখা, নিশ্চয়ই নিচে তার সামনে পড়েছিল। আহনাফ দু কদম এগিয়ে আসলো, অন্য একটা চেয়ার নিয়ে বসলো। অর্ষার মুখোমুখি বলল, এতটা ভালো হওয়া উচিত নয়। মানে? প্রশ্ন করলো অর্ষা। এই যে আপনি যেরকম উদার মনের, যে আপনাকে মৃত্যু যন্ত্রণা দিয়ে গেছে, আপনি খোদার কাছে তার জন্য সুখ প্রার্থনা করছেন। হ্যাঁ করছি। কেন করছেন? আমি তার মতো নই, তাই সে আমাকে ভালোবাসেনি,
কিন্তু আমি তো বাসি। এখনো? অর্ষা চুপ করে আছে। আহনাফ বলল, একটা কথা কি জানেন, প্রতারকদের ভালোবাসা দিতে নেই। যে মানুষ আপনাকে ভেঙে চড়ে যাবে সে শুধু আপনার ঘৃণাটুকুই ডিজার্ভ করে, ভালোবাসা নয়। আমায় নিয়ে আপনি কেন এত ভাবছেন? আহনাফ কয়েক সেকেন্ড মৌন থেকে বলল, কারণ আমিও আপনার মতো একজন ভাঙা মনের মানুষ, তাই আপনার কষ্ট হয়তো আমি একটু হলেও অনুভব করতে পারছি। অর্ষা চুপ করে রইল। আহনাফ বলল, এভাবে নিজেকে শেষ করার তো কোনো মানে হয় না। কলেজে যাওয়া শুরু করুন, ক্লাস করুন, ফ্রেন্ডদের সঙ্গে হ্যাং আউট করুন, আর এর মাঝে শুধু 5 বার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করুন। নিজের মনের কথা, দুঃখ, কষ্ট সব তাকে বলুন, দেখবেন নিজেকে হালকা লাগছে। অর্ষা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আহনাফ মৃদু হেসে বলল, অন্য কিছু ভাববেন না, আমি আপনার শুভাকাঙ্ক্ষীর মতোই। আপনার ভালো চাই, যে কোনো সময় বিপদে আমি আপনার পাশে থাকতে চাই, একজন বন্ধু হিসেবে। অর্ষা আকাশের দিকে তাকিয়ে বলল, আমার মতো এমন ভাঙা অর্ষা অনেক আছে পৃথিবীতে, কিন্তু আফসোস সেই অর্ষাদের সামলানোর জন্য আপনার মতো কোনো আহনাফ নেই। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।